আমার যে কনস্টিটিউয়েন্সি আছে, আমার যে ক্ষেত্র আছে, মেরে ক্ষেত্র के लोगों को बोलूंगा। আমি আপনাদের জিজ্ঞেস করছি, যারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন, যারা তৃণমূলের জন্য প্রচার করেছিলেন, যারা তৃণমূলের জন্য বিজেপির কাছে মার খেয়েছেন, যারা এইবারের নির্বাচনেও মন থেকে তৃণমূলকে সাপোর্ট করেছেন, আমি আপনাদের জিজ্ঞেস করছি, নির্বাচনের পর কতবার সায়নী ঘোষ আপনার এলাকার এমপি আমাদের কাছে এসেছেন? আসেননি। যাদবপুরে যখন ভোটার উচ্ছেদ হচ্ছে, যাদবপুরে যখন বিজেপির সরকার বুলডোজার নিয়ে এসছে, তখন হেরে যাওয়া সৃজন ভট্টাচার্য, হেরে যাওয়া সুজন চক্রবর্তীরা বুলডোজার আটকেছিলেন, কোন সায়নী ঘোষটা বুলডোজার আটকাতে আসেননি। লাল ঝান্ডার মূল কথা হলো এটা, আমরা ক্ষমতায় থাকি কিংবা সরকারে থাকি, আমরা ক্ষমতায় থাকি অথবা সরকারে না থাকি, আমরা মানুষের পাশে থাকি। আজকে যে সরকার, বিজেপির সরকার, এই রাজ্যে এবং কেন্দ্রে ডবল ইঞ্জিনের সরকার ওরা বলছে, ঠিকই ডবল ইঞ্জিন, তবে এই ডবল ইঞ্জিন আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে না, এই ডবল ইঞ্জিন আপনাকে পিছন দিকে নিয়ে যাবে। এই ডবল ইঞ্জিনে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না, কিন্তু এই ডবল ইঞ্জিন আপনাকে পিছিয়ে দিয়ে চলে যেতে পারে, এমন ডবল ইঞ্জিনের সরকার চলছে। প্রথম দিন থেকে শুভেন্দু অধিকারী যবে থেকে ক্ষমতায় এসেছেন, প্রতিদিন উনি হিন্দু মুসলমান বিভাজনের খেলা খেলেছেন, প্রতিদিন। বারুইপুরের ঘটনা আমরা সবাই জানি, একটা 11 বছরের বাচ্চা মেয়ে, দুধের শিশু, খুন ধর্ষণ করা হলো তাকে। পোস্টমর্টেমের রিপোর্টে বলছে 11 বছরের ছোট্ট এই মেয়েটার মুখে 50টা বেশি আঁচড়ের দাগ, কামড়ের দাগ। পোস্টমর্টেম বলছে গলায় পা দিয়ে মেরে ফেলা হয়েছিল বাচ্চাটাকে। পোস্টমর্টেম বলছে জলে ডুবানোর আগে পর্যন্ত মেয়েটার মধ্যে প্রাণ ছিল, শ্বাস ছিল। এইরকম একটা ভয়ঙ্কর নৃশংস ঘটনা, সারা বারুইপুরের মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে রাস্তায় নামলেন। আর শুভেন্দু অধিকারী কি বললেন? যে এর মধ্যে একটা কমিউনাল অ্যাঙ্গেল আছে, এর মধ্যে একটা সাম্প্রদায়িক ব্যাপার আছে। মাঝে মাঝে নতুন ডায়লগ দিচ্ছেন উনি, কি বলছেন? শুক্রবারই, তাই তো? সব শুক্রবারই নাকি গন্ডগোল করছে। আচ্ছা শুভেন্দু বাবু, চন্দ্রনাথ রথ যে আপনার আত্মসহায়ক ছিল, তাকে কোন শুক্রবারই খুন করলো? তাকে এখনো ধরতে পারছেন না কেন? চন্দ্রনাথ রথের যারা খুনি, যে দুজনের নাম এসেছে, দুজনেই বিজেপির কর্মী, দুজনেই বিজেপির নেতা। তাহলে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক যেখানে খুন হয়, সেখানে উনি শুক্রবারে খুঁজে পান না, সেখানে ধর্ম দেখে, সেখানে জাত দেখে উনি খুনি খুঁজে পান না। কিন্তু সমস্ত জায়গায় যেখানে গরিব সংখ্যালঘু মানুষের বাস, সেখানে উনি হিন্দু মুসলমান করতে আসেন। আমরা বলছি লাল ঝান্ডার লোকজন লাহে আলীকে আপনারা জেলের মধ্যে পুড়েছে, যে লাহেক আলীর ভিডিও দেখেছি আমরা, পুলিশকে পাশে দাঁড় করিয়ে, পুলিশকে পাশে দাঁড় করিয়ে লাহেক আলী সবাইকে বলছে আপনারা শান্ত থাকুন, আপনারা গন্ডগোল করবেন না। সেই ভিডিও আমরা সবার সামনে দেখলাম, সেই প্রমাণ আমরা সবার সামনে দেখলাম, তবু ওরা লাহেক আলীকে জেলের মধ্যে ভরে রেখেছে। ওরা ভাবছে সিপিএম কে জেলে পুরলে বোধহয় আমরা সংখ্যায় কমে যাব, হয়তো আমরা ভয় পেয়ে যাব। ওরা জানে না আমরা খানিকটা শ্রীকৃষ্ণের মতোই। শ্রীকৃষ্ণের জন্ম যেমন জেলের মধ্যে হয়েছিল, কমিউনিস্ট পার্টির নেতাদেরও জন্ম জেলের মধ্যে হয়। ওরা যত আমাদের জেলের মধ্যে ভরবে, তত বেশি পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে হাজার হাজার মানুষ রাস্তায় নামবে। লাহেক আলীর কি হবে? কেউ আটকাতে পারবে না। পশ্চিমবঙ্গের মুখে ধর্ম নিয়ে, জাত নিয়ে, রাজনীতির বিরুদ্ধে মানুষ কথা বললেই কেউ আটকাতে পারবে না। আমাকে আপনাকে পক্ষ নিতে হবে। বিজেপির বিরুদ্ধেই লড়াইয়ে, বিজেপির বিরুদ্ধেই আন্দোলনে আমরা লাল ঝান্ডার সঙ্গে থাকবো না, থাকবো না। যে বিজেপি নির্বাচনের আগে প্রতিদিন দেশপ্রেমের সার্টিফিকেট দিত, বলতো না এ দেশদ্রোহী, এ জেহাদি, এ অ্যান্টি ন্যাশনাল, এ দেশকে ভালোবাসে না, ও দেশকে ভালোবাসে না। নির্বাচনের আগে নেতাজিকে নিয়ে বড় বড় কথা বলতো, আর নির্বাচনে জিতে যাওয়ার পর কি বলছে? নেতাজি হলো গুন্ডা, ফরওয়ার্ড ব্লক হলো গুন্ডা, নেতাজি নাকি দেশকে স্বাধীন করেনি। আরে কোন নেতাজি সম্পর্কে তোরা কথা বলছিস? যে নেতাজি ন্যাশনাল আজাদ ফৌজ, সেই আজাদ হিন্দ ফৌজ নিয়ে যে নেতাজি এই দেশকে স্বাধীন করার জন্য উত্তর পূর্ব ভারত পর্যন্ত চলে এলো, তাদের বিষয়ে কথা বলছে সাভারকরের দালালরা, যাদের কাজ খালি মুসলে থাকা, যাদের কাজ খালি ক্ষমা প্রার্থনা করা। কোন নেতাজির কথা আমরা বলছি? যে আইনের স্লোগান ছিল ইত্তেফাক, ইতমাদ আর কুরবানি। ইত্তেফাক মানে একতা, সারা ভারতবাসীর জাত ধর্ম নির্বিশেষে একসাথে থাকার ক্ষমতা। ইত্তেফাক, ইতমাদ মানে বিশ্বাস, একে অপরের প্রতি বিশ্বাস, দেশকে স্বাধীন করার প্রতি বিশ্বাস। আর কুরবানি মানে আত্মত্যাগ, এই দেশকে স্বাধীন করার জন্য নিজেকে কুরবান করে দেওয়া। ইত্তেফাক, ইতমাদ, কুরবানির কথা বলে গেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন সিঙ্গাপুরে গেছেন, বিভিন্ন মানুষের কাছে অর্থ সাহায্য চাইছেন যে আমরা নতুন করে ঢেলে আমাদের যে সেনাবাহিনীটাকে সাজাবো।
চেট্টিয়ার মন্দির, তামিল ব্রাহ্মণদের একটা মন্দির, সেই মন্দিরের লোকজন বলে সোনাকে টাকা দেবে। নেতাজি টাকা নিতে গেছে, তার সঙ্গে তার কমান্ডাররা রয়েছেন, তার সঙ্গে তার সঙ্গপাঙ্গরা রয়েছেন, যাতে মুসলমান আছে, যাতে শিখ আছে। মন্দিরের পুরোহিত বলেছে যে মন্দিরের মধ্যে অন্য ধর্মের কাউকে আমি ঢুকতে দেবো না। নেতাজি গেট থেকে চলে এসেছিলেন, বলেছিলেন অমন টাকার আমার দরকার নেই, আমি যে ভারতবর্ষ তৈরি করতে চাই তাতে হিন্দু মুসলমান সবাই একসাথে থাকবে। বাধ্য হয়ে সেই পুরোহিত মশাই সেই মন্দির আবার ডেকে পাঠিয়েছিলেন নেতাজিকে এবং অনুরোধ করেছিলেন আপনি সবাইকে নিয়ে সঙ্গে আসবেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা কাউকে আটকাবো না। ওই মন্দিরের পুরোহিত যখন তার জয় তিলক মুসলমান হিন্দু শিখের কপালে পরিয়ে দিচ্ছেন, তার মধ্যে ভারতবর্ষ ছিল, তার মধ্যে দেশপ্রেম ছিল, তার মধ্যে দেশকে ভালোবাসা ছিল, তার মধ্যে হিন্দু মুসলমান ছিল না, সাম্প্রদায়িকতা ছিল না, তার মধ্যে একটা নির্দিষ্ট ধর্মের প্রতি ঘৃণা ছিল না, তার মধ্যে একটা দেশকে শুধু একটা ধর্মের তৈরি করার কোনো বাসনা ছিল না। যারা ওখানে ছিলেন তারা ধার্মিক মানুষ, তারা ধর্ম পালন করতেন, কিন্তু তারা এটাও মনে করতেন আমার ধর্মের চাইতেও বড় যদি কিছু হয় সেটা মানব ধর্ম। তাদের কাছে ভারতবর্ষের চাইতে, এই দেশের চাইতে আর বড় অন্য কোনো কিছু ছিল না। আজকে ওরা বিজেপি সরকারে আসার পর নেতাজিকে আরো বেশি গালমন্দ করবে, কারণ নেতাজি যে ইত্তেফাক ইতমাদার কুরবানির কথা আমাদের শিখিয়ে গেছেন, নেতাজি যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা শিখিয়ে গেছেন, নেতাজি যে ব্রিটিশের বিরুদ্ধে আপসহীন লড়াইয়ের কথা শিখে গেছেন, বিজেপি আরএসএস আর জীবন এদের বিরুদ্ধে লড়েছে। আমি অনুরোধ করবো আপনাদের সবাইকে, যে মানুষ একটা সময় তৃণমূলকে ভোটের সময় নির্বাচনে লড়ছি, আমরাও সেই গানে নাচতাম, মাতচর এমন ফেমাস হয়েছিল গানটা যে প্রত্যেক র্যালিতে ওই গানটা একবার না বাজালে তো বাড়ি যেত না। শুনতে ভালো লেগেছে, শওকত মোল্লা তিনি জেনে গেছেন, আরো অনেক কিছু হয়েছে। কিন্তু আমি বলবো যে সাধারণ মানুষ যারা তৃণমূলকে ভোট দিতে, অনেকে বিজেপিকে হারানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছেন, অনেকে বিজেপির ভয়ে তৃণমূলকে ভোট দিয়েছেন, আমি আপনাদের সবার কাছে হাত জোর করে বলছি যদি বাংলাকে বাঁচাতে হয়, যদি আগামী দিনে ধর্মনিরপেক্ষ ভারতকে বাঁচাতে হয়, তাহলে আমার আপনার একমাত্র বন্ধুর নাম লাল ঝান্ডা। আসুন আমরা লাল ঝান্ডাকে শক্ত করে ধরি, আসুন আমরা লাল ঝান্ডাকে চোখের মনিমত করে বাঁচাই। কারণ যে তৃণমূল কিছুদিন আগে আপনার কাছে ধর্মের নামে ভোট চেয়েছিল, যে মমতা ব্যানার্জি মাইকে দাঁড়িয়ে এফআইআর করতে দেবো না, এনআরসি করতে দেবো না বলেছিল, মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকার সময় 26 লাখ মানুষের নাম বাদ গেছে, 26 লাখ। তার চেয়ে আরো বেশি মানুষ যাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, প্রায় 51 লাখের কাছাকাছি, যাদের মধ্যে বেশিরভাগই আমার আপনার মতো গরিব মানুষ, মুসলমান মানুষ, মতুয়া মানুষ। যে মানুষ এত বছর ধরে এই দেশে ভোট দিয়েছেন তাদের ভোটাধিকার ওরা কেড়ে নিয়েছে। মমতা ব্যানার্জির নির্বাচনে হারার পর তৃণমূলের দৌর্বল্য প্রতাপ নেতারা যারা মাইকে দাঁড়িয়ে বলতেন 4 তারিখের পর পাড়ায় পাড়ায় ডিজে বাজাবো, বলতেন তো 4 তারিখের পর তাদের বাড়িতে এমন ডিজে বেজেছে যে এখন একদম শ্মশানের নিস্তব্ধতা, এখন ডিজেও বাজছে না, রবীন্দ্রসঙ্গীতও বাজছে না, লোকসঙ্গীতও বাজছে না, কিছুই বাজছে না। তাহলে আমার আপনার ভোট নিয়ে যারা নির্বাচনে জিতলে, নির্বাচনে হেরে যাওয়ার পর তারা আমার আপনার কথা ভাবলেন না। কারণ যতক্ষণ আপনি ভোট, যতক্ষণ আপনার জন্য ওরা সিংহাসনে বসতে পারে, ততক্ষণ আপনার মূল্য আছে। যদি আপনার ভোটে ওদের আর সিংহাসন না গরম হয়, যদি ওর পকেট গরম না হয়, তাহলে আপনার জীবনের মূল্য নেই। আমাদের কাছে তা নয়, আমরা সরকারে থাকি অথবা না থাকি, পাড়ায় পাড়ায় এসআইআর এর জন্য ক্যাম্প তৈরি করেছিলাম আমরা। এখনো আমাদের কমরেডরা বিভিন্ন ট্রিবিউনালে আমার আপনার জন্য লড়াই করছে। আমরা বলছি আগামী নির্বাচনের আগে যতক্ষণ না পর্যন্ত এসআইআর এ বাদ যাওয়ার সমস্ত বৈধ ভোটারের নাম উঠছে, ততদিন পশ্চিমবঙ্গে কোন রকম নির্বাচন আমরা হতে দেব না। ভোটার ছাড়া কোনো ভোট হবে না। আগে মানুষের নাম তুলুন, আগে তাদের ভোটাধিকার ফেরত দিন, তারপর নির্বাচন করবে। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, বিজেপির বিরুদ্ধে লড়াই আমাদের একসাথে হতে হবে। আর কিছুদিনের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন হবে। পঞ্চায়েত নির্বাচনে আমাকে আপনাকে প্রমাণ করতে হবে যে এই দেশটা কার। আমরা একটা ওই এনআরসি এর সময় কবিতা বলতাম যে সभी का खून है यहाँ की मिट्टी में शामिल, सभी का खून है यहाँ की मिट्टी में शामिल, किसी का बाप का हिंदुस्तान थोड़ी है। আমার আপনার সবার বাপ ঠাকুরদা এই দেশটাকে বানিয়েছে। ওই দিল্লিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা লড়াই করছিল ককরোচ জনতা পার্টির নাম দিয়ে, হাজার হাজার সাধারণ ছেলে মেয়ে যে মিছিলে হাঁটছিল, ওরা দেখিয়ে দিয়েছে যে এই দেশ हम सबका है, এই দেশটা আমাদের প্রত্যেকের, এই দেশটা আমাদের সবার। বিজেপি আমার আপনার কাছ থেকে এই দেশের অধিকার কেড়ে নিতে পারি না। আগামী পঞ্চায়েত নির্বাচনে আমার আপনার চ্যালেঞ্জ
আমাকে আপনাকে প্রমাণ করতে হবে। ওই যে বলছিল আগে বক্তারা যে লাল ঝান্ডা মার খায়, লাল ঝান্ডা জেলে যায়, কিন্তু লাল ঝান্ডা ময়দান ছেড়ে পালায় না। আমি বলছি লাল ঝান্ডা মার খাবে, লাল ঝান্ডা জেলে যাবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এবার থেকে লাল ঝান্ডাটা করবে, লাল ঝান্ডা পাল্টা দেওয়া শুরু করবে। খালি বসে বসে মার খাবে না, পাল্টা দেবে, জেলে যাবে, কিন্তু ময়দান ছেড়ে পালাবে না। আগামী পঞ্চায়েত নির্বাচনে বুঝে বুঝে ব্যারিকেড তৈরি করবো আমরা। যারা মনে করছেন তৃণমূলের বিভিন্ন অপান্তেয় নেতা, তৃণমূলের বিভিন্ন ছেড়ে যাওয়া নেতা, তৃণমূলের নানা ধরনের দুর্নীতি করা লোকজন, তাদেরকে পার্টিতে নিয়ে তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন, আমি বলছি পারবেন না। মনের মধ্যে যদি দুর্নীতি থাকে, মনের মধ্যে যদি অপরাধ থাকে, তাহলে সে কখনো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে পারে না। লাল ঝান্ডাই পারবে। আমি আমার কথা দীর্ঘায়িত করবো না, যে দুটো কথা বলে শেষ করা। পশ্চিমবঙ্গের মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, এই ভাঙড়ের মানুষ, এই ভাঙড় একটা সময় লাল ঝান্ডার ঘাঁটি ছিল। 2016 নির্বাচনে জিতেছিলাম আমরা। সারা বাংলায় যখন বিপর্যয় হচ্ছিল, ভাঙড় লাল ঝান্ডা থেকে মুখ ফেরায়নি। আমি মনে করি ভাঙড়ের মাটি খুললে এখনো লাল ঝান্ডাই পাওয়া যাবে। তাই আগামী নির্বাচনে ভাঙড়ের মানুষের কাছে আমার অনুরোধ, লাল ঝান্ডার এই লাল ঘাঁটিকে আপনারা পুনরুদ্ধার করুন, লাল ঝান্ডার এই লাল ঘাঁটিকে আপনারা বাঁচিয়ে তুলুন। ভাঙড় আগামী দিনে পথ দেখাবে, ভাঙড় পথ দেখাবে সারা পশ্চিমবঙ্গকে। আমরা এখনো ভাঙড়ের দিকে তাকিয়ে থাকি। ভাঙড়ের জনগণ, ভাঙড়ের সংগ্রামশীল মানুষ তাদের দিকে তাকিয়ে থাকে। আমি বিশ্বাস করি আপনারাই পথ দেখাবেন। জ্যোতিবাবু, বুদ্ধদেব ভট্টাচার্য এরা আমাদের শিখিয়ে গেছেন যে পশ্চিমবঙ্গের মাটিতে ধর্ম নিরপেক্ষতাকে প্রতিদিন কিভাবে প্র্যাকটিস করতে হয়। যারা যে হিন্দু মুসলমানের নামে রাজনীতি করতে চাইছেন, বিজেপির সরকার ক্ষমতায় আসার পর সাধারণ গরিব হিন্দু মানুষ বুকে হাত দিয়ে বলুন তিনি ভালো আছেন, বড় লোকরা ভালো আছেন, আদানি আম্বানি তারা ভালো আছে। কিন্তু স্টেশনের উপরে ছোট ছোট গুমটি ছিল যে হকারদের, যে হিন্দু ভাইটা ঘুগনি বিক্রি করতো এই স্টেশনের ওপর, বুলডোজার দিয়ে যখন তার ঘরটা ভেঙে দিল, তখন বিজেপির তো মনে হয়নি হিন্দু খাতরে মে হ্যাঁ। খবরে দেখেছি আমরা, এক ভদ্রলোক বলছে বিজেপি জেতার পর জয় শ্রীরাম বলে বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর দেখলাম নোটিশ চলে এসছে আমার ওই বুলডোজার দিয়ে ঘরটা ভেঙে দেওয়া হবে। তখন মনে হয়নি হিন্দু খাতরে মে হ্যাঁ। হাজার হাজার মানুষ, বস্তিবাসী যারা রেল লাইনের পাশে থাকেন, হিন্দু গরিব মানুষ, একদিনে তাদের বাড়িগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। তখন মনে হয়নি হিন্দু খাতরে মে হ্যাঁ। নিট পরীক্ষায় কেলেঙ্কারির কারণে 19 জন ছাত্রছাত্রী মারা গেলেন, 19 জন, প্রত্যেকটা ছেলে মেয়ে হিন্দু। তখন মনে হয়নি হিন্দু খাতরে মে হ্যাঁ। আসলে বিজেপির কাছে হিন্দু, আপনি যদি গরিব হিন্দু হন আপনার কোনো মূল্য নেই, আপনি যদি দলিত হিন্দু হন আপনার কোনো মূল্য নেই, আপনি যদি আদিবাসী হন আপনার কোনো মূল্য নেই, মহিলা যদি হন মূল্য নেই। ভোটের সময় ওরা আমার আপনার নামে ভোট চাইবে, ভোটের সময় ওরা ধর্মের নামে ভোট চাইবে, কিন্তু ভোটে জেতার পর আমার আপনার রুটি রুচি নিয়ে তারা আর কথা বলবে না। আমি হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেক মানুষকে বলবো, এই বাংলাকে আগামী দিনে যদি বাঁচাতে হয় লাল ঝান্ডার সঙ্গে আসুন। বুদ্ধদেব ভট্টাচার্য একটা গল্প বলতেন, সীতারাম ইয়েচুরি তখন আমাদের ছাত্রের নেতা ছিল। দিল্লিতে দাঙ্গা হয়েছে, মুজাফফরনগরে দাঙ্গা হয়েছে, সীতারাম ইয়েচুরি গেছে। সেখানে এক ভদ্রলোক বসে আছেন, তার বাড়ি ঘর চলে গেছে, বয়স্ক মানুষ। সীতারাম ইয়েচুরি তাকে কি বলেছেন যে চাচা আপনি আমার সঙ্গে চলুন, আপনার তো ঘর পুড়ে গেছে, ছেলে মেয়ে কোথায় গেছে আমরা কেউ জানি না, এখানে আপনি ইতমিনানসে থাকতে পারবেন না, স্থায়ীভাবে থাকতে পারবেন না, শান্তিতে থাকতে পারবেন না, আমার সঙ্গে চলুন। ওই চাচা উত্তর দিয়েছে, দেখো বাবু আমার তো জন্ম হয়েছে এখানে, আমার দাদা পরদাদা সবাই এখানে দফন হয়েছে, আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না। তবে বাবা তুমি যদি আমাকে নিয়ে যেতে পারো তাহলে আমাকে জ্যোতিবাবুর বাংলায় নিয়ে যেও, কারণ জ্যোতিবাবুর বাংলায় দাঙ্গা হয় না, জ্যোতিবাবুর বাংলায় হিন্দু মুসলমান একে অপরের রক্তে গুলি খেলে না। এই ছিল পশ্চিমবঙ্গ।